তার একটাই উদ্দেশ্য, অতি সম্প্রতি পশ্চিমবাংলার শিক্ষা বিভাগে যে বিরাট সুনামি ভূমিকম্প এসছে, তার দ্বারা যোগ্য এবং বৈধ প্রায় 18,000 শিক্ষক এবং শিক্ষাকর্মী যারা প্রায় 10-12 বছর চাকরি করছিলেন, হঠাৎ তারা রাস্তায় চলে এসেছে। এই যে অবৈধ এবং অন্যায় এবং অনৈতিক কাজ কেন্দ্র রাজ্য সরকার করেছে, মমতা ব্যানার্জি সরকার, তার বিরুদ্ধে আমরা এই বৈধ চাকরি বাকরিদের জন্য রাস্তায় নেমেছি। চাকরি প্রার্থী যারা ভবিষ্যৎ অন্ধকার দেখছেন, যারা কয়েক বছর চাকরি করেছেন, তারপরে লোন নিয়ে বাড়ি করেছেন, বিয়ে থা করেছেন, সন্তান হয়েছে, তাদের পড়াশোনার খরচা, বাবা মার বয়স হয়েছে, তাদের চিকিৎসার খরচা, এস চালাতে গিয়ে আজকে তাদের মাথা ঘুরছে। শুনলাম কয়েকজন ডিপ্রেশনে চলে গেছেন, কেউ কেউ সুইসাইড করতে গেছেন। প্রথম আমি এই সমস্ত চাকরি হারাদের কাছে আবেদন করব, আপনাদের কোনো দোষ নাই, আপনারা কোনো অন্যায় করেননি। এই অন্যায়ের বিরুদ্ধে আপনাদের লড়তে হবে। জীবনটা শেষ করে দেওয়া, সুইসাইড করে নেওয়া, ডিপ্রেশনে যাওয়াটা, এটা কোনো কথার কথা নয়। আপনারা শিক্ষক, কালকেও ছিলেন, আজও আছেন, আগামীকালও আপনারা শিক্ষক থাকবেন। আপনাদের সঙ্গে পুরো বাংলা আছে, ভারতীয় জনতা পার্টি আছে। সেই জন্য আপনি দোষ করেননি, আপনি কেন আত্মহত্যা করবেন? আপনি লড়াই করুন, আমরা আপনাদের পিছনে আছি। আজকে অনেক শিক্ষক আমাদের সঙ্গে এসেছেন, তারা আমাদের সামনে ব্যানার নিয়ে হেঁটেছেন। এর সঙ্গেও 16 সালে টেটের পরীক্ষার্থী যারা, তাদেরকে পরিষ্কার করা হয়নি, তাদের ইন্টারভিউ শুরু হয়নি, তারা বলছে আমাদের বয়স শেষ হয়ে যাচ্ছে, কবে চাকরি পাবো। এই যে বিরাট অঘটন ঘটেছে, এটা অঘটন নয়, এটা একটা ঘটনা, ইচ্ছাকৃতভাবে চক্রান্ত করে ঘটনা হয়েছে এবং প্রায় 18,000 যুবক যুবতীর জীবনকে মাঝপথে শেষ করে দেওয়ার চক্রান্ত হয়েছে। কেন হয়েছে না, এর সঙ্গে প্রায় 8,000 যে অবৈধ পদ নির্মাণ করেছিল রাজ্য সরকার মমতা ব্যানার্জির নেতৃত্বে, সেটা অবৈধ। তাদের কাছ থেকে টাকা নিয়ে চাকরি দেওয়া হয়েছে। এই 8,000 লোকের কাছ থেকে যদি 10 লক্ষ টাকা না হয়, কমসে কম 800 কোটি টাকা টিএমসির নেতারা নিয়েছেন, ঘরবাড়ি বানিয়েছেন, ছেলে মেয়েকে বাইরে পড়াচ্ছেন, ইঞ্জিনিয়ারিং কলেজে, মেডিকেলেতে, কেউ নার্সিং এ, কেউ আর অন্য কিছু। আপনার আমার এই গরিব লোকেদের টাকা নিয়ে তারা পড়াচ্ছেন। তাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তুমি চাকরি করবে, আজ তারাও রাস্তায় বসে গেছেন। এই 18,000 লোকের চাকরি হয়তো হবে একদিন কোর্টের জাজমেন্টে, কিন্তু ওই 8,000 লোকের ইহকালও গেল, পরকালও গেল। তাদের জন্য এই 18,000 মানুষের জীবন অন্ধকার হয়ে গেছে। 18,000 পরিবার তারা চাকরি করতেন, তাদের বাড়িতে নিশ্চয়ই বা কোনো না কেউ তাদের কাজ করত। যদি 18,000 পরিবার একজন করে কাজ করত, তো তাই নয়, 26,000 চাকরি প্রার্থীর চাকরিয়ার বাড়িতে যদি একজন করে চাকরি করে, 26,000 কর্মচারী, কাজের লোক, রাঁধুনি, তারাও বেকার হয়ে গেছে। এতগুলি মানুষের জীবন বিপন্ন, জীবন অন্ধকার করেছে কে? মমতা ব্যানার্জি। তিনি সেদিন ডেকে ইন্ডোর স্টেডিয়ামে আবার এদের সামনে ভাষণ দিয়েছেন। পুরোটাই ড্রামা ছিল। পাস দেওয়া হয়েছে যে ইচ্ছুক শিক্ষকরা আসবেন, যোগ্য অযোগ্য সবাই, কিন্তু যারা যাওয়ার, যারা অধিকারী, যারা প্রতারিত, বঞ্চিত, তারা 18,000 লোকের লিস্ট নিয়ে দাঁড়িয়ে থাকলেন, তাদের ঢুকতে দেওয়া হলো না। পাস কোথায় গেল? তার নিজের কিছু পার্টির লোক, তাবেদার, তারা ভিতরে ঢুকে গেল, তাও অর্ধেক সিট খালি। কারণ এই যারা যোগ্য প্রার্থী, যাদের হাতে 18,000 লোকের তালিকা আছে, ওআরএম সিটের, ওএমআর সিট, তারা ভিতরে ঢুকতে পারেনি। তারা ঝামেলা করবে, প্রতিবাদ করবে, তাদের ঢুকতে দেওয়া হল না। আর ওখানে কিছু মিডিয়াকে নিয়ে ভাষণ দিয়ে বুঝিয়ে দিলেন, প্রতিশ্রুতি দিলেন আপনারা ভলেন্টিয়ারি চাকরি করুন। আচ্ছা দিদি, আপনি আপনার মন্ত্রীকে বলুন না, যে শিক্ষামন্ত্রী, তিনি একটু ভলেন্টিয়ারি চাকরি করুন, 1 টাকা ভাতা নেবেন না, 1 টাকা বেতন নেবেন না, একবার বলে দেখুন। আপনার নেতা, মন্ত্রী, এমএলএদের বলুন যে সরকারের কাছ থেকে 1 টাকা ভাতা নেবে না, তুমি ভলেন্টিয়ারি চাকরি করো, কাল টিএমসি ছেড়ে চলে যাবে, সব চলে যাবে, কেউ থাকবে না। এই তাবেদার, তোলাবাজ, কাটমানিখোর, এরাই আজকে আপনার সামনে পিছনে আছে, এরাই আপনাকে ডোবাচ্ছে। আপনি এদের বাঁচাবার জন্য এই 18,000 ছেলে মেয়ের জীবনকে নষ্ট করেছে। তাই ভলেন্টারি নয়, তারা পরীক্ষা দিয়েছে বৈধভাবে, তার মা বাবা পয়সা দিয়ে খরচা করে তাকে পড়িয়েছে, পরীক্ষায় পাস করে চাকরি পেয়েছে। আর যারা ঘুষ দিয়েছে 10 লাখ টাকা, বা আপনার নেতা নেত্রীদের ভাই, ভাইপো, শালা, এরা ঢুকেছে, সেই 8,000 লোকের জন্য এই 18,000 লোককে রাস্তায় বসিয়েছে। তাই ভলেন্টিয়ারি সার্ভিস, কিসের ভলেন্টিয়ারি সার্ভিস? কেন ভলেন্টিয়ারি করবে? তারা যোগ্য শিক্ষক হিসেবে চাকরি পেয়েছেন, পূর্ণ বেতন চাই তাদের।
তারা যদি ভলেন্টারি যায় তারা সই করতে পারবে না। তারা পড়িয়েছে, কোনো ডকুমেন্ট থাকবে না, তাদের সার্ভিস ব্রেক হয়ে গেছে, নতুন করে যদি চাকরি পান তাহলে এটা মাইনাস হয়ে যাবে। তাই তাদের কাছ থেকে 18,000 লোকের লিস্ট নিয়ে আপনি কোর্টে যান দিদি, আপনার শিক্ষামন্ত্রীকে পাঠান, শিক্ষা সচিবকে পাঠান, আপনার দলের যারা উকিল ছিল ওখানে তাদেরকে পাঠান, গিয়ে বলছেন যে ওখানে গিয়ে বলুন ধর্মাবতার এই 18,000 যোগ্য বৈধ চাকরি প্রার্থী এদের চাকরি ফেরত দিন। যে 8,000 লোকের কাছ থেকে আপনারা 800 কোটি টাকা নিয়েছেন তাদের ব্যাপারটা আপনারা বুঝে নিন, আপনারা জানেন ওরা জানে। এর জন্য সমাজের লোকেরা দায়ী নয়, এই চাকরি প্রার্থীরা দায়ী নয়। তাই বন্ধুগণ, মমতা ব্যানার্জির প্রতিশ্রুতি নতুন কিছু না, আমরা তাকে প্রতিশ্রুতি দিদি বলি। ঝামেলায় পড়ে প্রতিশ্রুতি দিয়ে পালিয়ে যান। আপনি মনে করুন যে 21শে জুলাই পালন করেন উনি, যুব কংগ্রেসের কজন কর্মী মারা গেছিল সিপিএম এর সরকারের গুলিতে, সেই দিনই পালন করেন। সেই যারা মারা গেছিল যুব কংগ্রেস কর্মীরা, তাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন তাদের ন্যায় পাইয়ে দেবেন। তাদের পরিবার কি ন্যায় পেয়েছে? প্রতিশ্রুতি রক্ষা করেছে? করেনি। রিজওয়ানের মা এখনো বেঁচে আছেন, যে রিজওয়ানের হত্যা নিয়ে আপনি আন্দোলন করে মুসলিম সমাজকে রাস্তায় নামিয়ে ইলেকশন জিতেছিলেন, সেই রিজওয়ানের মা কি তার প্রতি প্রতিশ্রুতি রক্ষা করেছেন? তিনি ন্যায় পেয়েছেন? বাগটুইতে 10 জনকে বাচ্চার মহিলাকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল, তার পরিবারে গিয়ে আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন এর যোগ্য বিহিত করবেন, আপনি কি প্রতিশ্রুতি রক্ষা করেছেন? করেননি। 2.5 বছর আগে ইউক্রেন রাশিয়া যুদ্ধের সময় ওখান থেকে 394 জন মেডিকেল স্টুডেন্ট চাকরি পড়তে পড়তে চলে এসেছিল। সারা দেশে 22,000 স্টুডেন্টের মধ্যে পশ্চিমবাংলার 394 জন ছিল। তাদেরকে ডেকে আপনি বসিয়ে ভাষণ দিয়েছিলেন, আমি আছি, চিন্তা করবেন না। আরে দিদি, আপনি আছেন, ওটাই তো চিন্তার বিষয়। আপনি না থাকলে আমাদের কোনো চিন্তা থাকবে না। আপনি যতদিন থাকবেন আমাদের চিন্তা থাকবে, বাংলার লোকের চিন্তা থাকবে। তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন আমি পড়ার ব্যবস্থা করে দেবো, মাঝখানে কোর্সের মেডিকেল কলেজে ঢুকিয়ে দেবো, কজনকে ঢুকিয়েছেন? সেই প্রতিশ্রুতি রক্ষা করেছেন কি? আপনি কি এরপরে খোঁজ নিয়েছেন 394 জন সেই মেডিকেল স্টুডেন্ট কোথায় গেল? তারা পড়ছে না পড়া ছেড়ে দিল, এখানে আছে নাকি ইউক্রেন গেছে? কোনদিন খোঁজ নেননি। তাই এবং শেষতম আরজি করে সেই ডাক্তার মেয়েটিকে গণধর্ষণ করে হত্যা করা হয়েছিল, তার বাবা মাকে আপনি প্রতিশ্রুতি দিয়েছেন আমি আছি, ন্যায় দেওয়াবো, আপনি দিয়েছেন? প্রতিশ্রুতি রক্ষা করেছেন? যদি রক্ষা করতেন তাহলে ওই পীড়িতার মা বাবা আবার কেন হাইকোর্টে গিয়ে কেস খুলিয়েছে বলুন? কেন রাস্তায় নামছে? আবার ডাক্তাররা কেন আন্দোলন শুরু করেছেন? আর শুরু করেছেন বলে আপনি ডাক্তারদেরকে ট্রান্সফার করছেন উত্তর থেকে দক্ষিণবঙ্গে, কুচবিহারে, আলিপুরে, দার্জিলিং এ। কেন? যাতে কেউ মুখ না খুলে। আপনি যা ইচ্ছা বকবক করবেন, যা মনে আসে বলবেন, ভুলভাল বলবেন, নাম ভুল বলবেন, মন্ত্র ভুল বলবেন, গোত্র ভুল বলবেন, জাত ধর্ম ভুল বলবেন। আপনি 7 খুন মাপ। আর আপনি প্রতিশ্রুতি দিচ্ছেন এখনো। আমি এই শিক্ষকদের বলছি যারা প্রতারিত, তারা শেষ দিন পর্যন্ত মমতা ব্যানার্জির উপর আস্থা রেখেছিলেন। কার উপরে লোকে আস্থা রাখে? হাইকোর্টে হেরে যাওয়ার পরে উনার যদি সদিচ্ছা থাকতো, উনি ওএমআর সিট নিয়ে রিটার্ন কোর্টে যে এদেরকে চাকরি দিচ্ছি 18,000 লোককে, বাকিটা দেখে নেব। কারণ উনি জানেন এই 18,000 লোক চাকরি পেয়ে গেলে ওই যে 8,000 যারা ভুয়ো, যারা অবৈধ, যারা অযোগ্য, তারা টিএমসি নেতাদের বাড়ির সামনে ধর্ণা দেবে, তারা কালীঘাটে ধর্ণা দেবে, তারা নবান্নে ধর্ণা দেবে। তাদের অধিকার আছে। 10 লাখ, 12 লাখ, 15 লাখ টাকা দিয়েছে তারা বাবা মা জমি বিক্রি করে। তারা পাস করতে পারেনি, তারা চাকরি পরীক্ষায় পাস করেনি, কিন্তু টাকা দিয়ে চাকরি পেয়েছে, টাকা ফেরত চাইবে। কারণ সেই 8,000 লোক, এখন তো 5,000 এর নাম এসছে, আরো নাম আসবে। সেই 8,000 যারা চাকরি পেয়েছেন, চাকরি করেছেন, যত বেতন পেয়েছেন তার সুদ সহ ফেরত দিতে হবে। ভাটি মানে জমি, বাটি, ঘটি, ভিটে মাটি সব বিক্রি হবে। আর না হলে টিএমসির নেতাদের কলার ধরবে। টিএমসির একজন এমএলএ এর বাইরে নেই, একজন নেতা এর বাইরে নেই, মন্ত্রী কেউ বাইরে নেই, সবাই এই 800 কোটি টাকার থেকে ভাগ পেয়েছে। তাই আমরা এই যে 18,000 যোগ্য বৈধ যে চাকরিকর্তা প্রার্থী, তাদের সঙ্গে ভারতীয় জনতা পার্টি আছে। এদের লড়াই আমরা লড়বো। আপনারা লড়ুন সামনে, আমরা পেছনে আছি। দরকার হলে আমরা সামনে যাব, দরকার হলে কোর্টে যাব। তাদের সঙ্গে আমি কথা বলেছি, তারা সেই 18,000 লোকের লিস্ট নিয়ে ঘুরছেন। বলে দেখুন সুপ্রিম কোর্টে আমরাও গেছিলাম, থার্ড পার্টি আমরা ছিলাম, আমাদের কথা কেউ শুনলো না, কোর্টও শুনলো না। একদিকে টিএমসি, একদিকে আমাদের বিকাশ বাবুর লড়াই হলো। শেষ পর্যন্ত বিকাশ বাবু চাকরি দিতে পারলেন না, চাকরি খেলেন।
চাকরি খাওয়ার জন্য যাইনি, চাকরি বাঁচাবার জন্য যাব আমরা। কেন এই যারা চাকরি হারা 18,000 যোগ্য প্রার্থীর নাম এলো না, কেন কোর্ট এদের বক্তব্য শোনেনি? আমরা বলবো কোর্টকে এদের বক্তব্য শুনতে। এদের কাছে যা তথ্য আছে, ডকুমেন্ট আছে, এভিডেন্স আছে, সেগুলো নিয়ে বিচার করা হোক। ওই 26,000-এর মধ্যে যে নাম মিলে যাবে ওটা হচ্ছে যোগ্য। বাকিদেরকে সরান এখান থেকে, জেলে ঢোকান, ফাইনও করুন, আর তাদের কাছ থেকে নাম বার করুন কাকে টাকা দিয়েছে। সেই বেটাকেও জেলে ঢোকান, একসঙ্গে জেলের ভাত খান। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমদোহে, আমাদের কবি বলে গেছেন। এ দুজনে সমান পাপী, সমান দোষী। আর এদের চেয়ে ডবল দোষী মমতা ব্যানার্জি, নিজের চোরের রানী, ব্যান্ডিট কুইন, ডাকাত রানী। তিনি হচ্ছেন এই সমস্ত কিছুর মুখ্য রানী। আজ নয়, যেদিন থেকে সরকারে এসে এই পার্টি, সেদিন থেকে চুরি করেছে। ত্রিফলা চুরি আপনারা জানেন, এই রাস্তা রাস্তায় ত্রিফলা আলো লেগেছিল। 8,000 টাকার বাতি 15,000 টাকা করে বিল করা হয়েছিল, কেউ সাজা পায়নি, সব হজম হয়ে গেছে। একটার পর একটা দুর্নীতি আছে, তার রেকর্ডের পর রেকর্ড হচ্ছে। হাজার হাজার কোটি টাকা চিট ফান্ডের, প্রায় 80,000 কোটি টাকার লক্ষ লক্ষ মানুষ প্রতারিত। তাদেরকে ঢপ দিলেন। যে গরিব মানুষ মেয়ের বিয়ের জন্য টাকা জমিয়েছিল, ছেলে পড়াবে বলে চাকরি রেখেছিল, কে বাড়ির পাকা ছাদ দেবে বলে টাকা রেখেছিল, সর্বস্ব চলে গেল। তাই যারা মুখের দুঃখে তারা আজকে কান্নাকাটি করেন, কোন ন্যায় পান নেই। সেরকম মমতা ব্যানার্জির লোকেদের দুঃসাহস বেড়ে গেছে, যা ইচ্ছা কর, দিদি দেখে নেবে। দিদিও তাই বলেন, তোরা কর, আমি আছি, আমি দেখে নেব। আমি যে দিদিমণি, এবার বাংলার লোক আপনাকে দেখে নেবে। সময় আসছে, 26 সালে বাংলার মানুষ আপনাকে দেখবে। একদিন আপনি দেখেছেন, এবার আমরা দেখব। ভারতীয় জনতা পার্টি আপনার মতো দুষ্টতাকারী যারা দুর্নীতিগ্রস্ত নেতা, নেত্রী, মন্ত্রী, মুখ্যমন্ত্রীকে সারা ভারতের রাজ্য রাজ্য থেকে তুলে ছুড়ে ফেলেছে। শেষ আপনার স্নেহের ভাই কেজরিওয়াল। কেজরি কোথায়? তার বড় বড় ডায়লগ, মিথ্যা কথাতে দুজনের কম্পিটিশন হতো, কে কত বড় মিথ্যা বলতে পারে। কিন্তু ইনি জিতে যেতেন সবসময়। শৌচালয়ের টাকা, জলের টাকা, ড্রেনের টাকা, রাস্তার টাকা, আলোর টাকা, ছেলে মেয়েদের স্টাইপেন্ডের টাকা, সব লুট হতে থাকবে। আরেকদিকে হিংসা। আজকে কালকে আপনাদের জেলাতে জঙ্গিপুরেতে হয়েছে। কেন ওখানে পাস হয়েছে সংশোধনী বিল, আইন হয়ে গেল, দেশ এগিয়ে যাচ্ছে, এখানে আগুন জ্বালানো হচ্ছে। মনে করুন সিএ যখন পাস হয়েছিল উদ্বাস্তু বাঙালিকে নাগরিকত্ব দেওয়ার জন্য, যাদের ভোটে মমতা ব্যানার্জি জিতে এসছেন তার বিরোধিতা করতে ওই দুষ্কৃতকারীদের রাস্তায় নামিয়েছিলেন। বেলডাঙ্গা স্টেশন পুড়িয়ে দেওয়া হয়েছিল, ট্রেন পুড়িয়ে দেওয়া হয়েছিল, বাস পুড়িয়ে দেওয়া হয়েছিল, মন্দির ভাঙা হয়েছিল, বিজেপির অফিসও ভাঙা হয়েছিল। কেন সিএ হয়েছে, আইন হয়ে গেল, কারণ বাপের বেটার হিম্মত নেই তাকে পাল্টায়। 370 ধারা চুটকি দিয়ে সরিয়ে দিল সরকার, তার বিরুদ্ধে আওয়াজ উঠেছিল। আওয়াজ উঠতেই পারে, গণতান্ত্রিক দেশ। কিন্তু এই হিংসা, লুটপাট, আগুন লাগানো, পুলিশের গাড়ি ভাঙা, পুলিশের থানা জ্বালানো কথায় কথায় হয়। যদি কথায় কথায় পুলিশ মার খেয়ে পালায়, টেবিলের তলায় লুকায়, আলমারির পিছনে লুকায়, থানা জ্বালিয়ে দেওয়া হয়, গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়, এই পুলিশ কি করে দুষ্কৃতিকারীদের সামনে দাঁড়াবে? হাওড়াতে আমরা দেখেছি এই পুলিশকে লুঙ্গি পরা দুষ্কৃতিকারীরা লাঠি মারছে, লাত মারছে। তো কারা আজকে পশ্চিমবঙ্গে চালাচ্ছে? যেটা আমরা বারবার বলছি, পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাবার চক্রান্ত চলছে। মুর্শিদাবাদ জেলা তার মধ্যে সবচেয়ে বড় প্রকৃষ্ট উদাহরণ। নওদাতে কেন দাঙ্গা হলো? হিন্দুরা উৎসব করলে ভয় দেখানো হয়। আপনি নামাজ পড়তে যান ঈদের, ওখানে একটাই মহিলা থাকে। ইসলামে মহিলারা আলাদা যান, পুরুষরা আলাদা। ইনি মহিলা না পুরুষ আমরা বুঝতে পারি না। ইনি মহিলার সঙ্গেও থাকেন, ইনি পুরুষের সঙ্গে থাকেন, ওখানে গিয়ে নামাজ পড়েন। কোন অধিকারে, কোন ইসলামে এটা অনুমতি দিয়েছে? আর ভরপেটটা খেয়ে ঠেকুর মারতে মারতে ইফতার করতে যান। একটা গোল টুপি পরে নিলেন, খানিকক্ষণের জন্য মুসলমান, তারা ইফতার পড়েন। আমি বলছি ঠিক আছে, ইফতার করুন, ঈদ করুন, আপনাদের উৎসব। কিন্তু আমরা যখন উৎসব করতে যাই, রামনবমী মানাই, আগের থেকে বম বন্দুকের কথা। মমতা ব্যানার্জি ওখান থেকে ময়দান থেকে আওয়াজ দেবেন, গন্ডগোল করবেন না, ঝামেলা করবেন না। কেন ঝামেলা কথা উঠে? হাজার হাজার মিছিল বেরোলো সারা বাংলায়, এখনো চলছে। আগামী 13 তারিখ অবধি চলবে, হনুমান জয়ন্তীর পরেও চলবে। কোথাও একটা ঈদ পড়েনি, কারণ কি হিন্দুরা তৈরি ছিল, তলোয়ার নিয়েছিল, লাঠি নিয়েছিল, গদা নিয়েছিল। হনুমানজির গদা সামনে কিছু দেখে না, সমান করে নিয়ে যায়। তাই আজ আমি বারবার বলেছি হিন্দু সমাজকে, এই মেকি ধর্মনিরপেক্ষরা আপনাদেরকে গুলি খাইয়ে রেখেছে। ধর্মনিরপেক্ষ হিন্দুর কোনো দায় নেই, ধর্মনিরপেক্ষ হওয়ার। হিন্দুর কোনো দায় নেই সম্প্রীতি করার।
আমরা সম্প্রীতি করতে করতে আমাদের দেশের অর্ধেক 2-3 খণ্ড হয়ে গেছে, পাকিস্তান হয়ে গেল। আমাদের দেবী দেবতার সম্মান মন্দির গেল, মা বোনের ইজ্জত গেল, 14 পুরুষের ভিটে মাটি ছেড়ে ওপার বাংলা থেকে এসেছি, কত সম্প্রীতি করবেন? তাই কিছু আহম্মক সেদিন বলেছে কোন নাকি টুপি পরে কে জল খাইয়েছে সম্প্রীতি। রামনবমী সম্প্রীতির উৎসব নয়, কান খুলে শুনে রাখুন, এটা হিন্দুর উৎসব। রাম আমাদের রাষ্ট্রপুরুষ, পূর্বপুরুষ, তার জন্মভূমি করব, কেউ অপবিত্র করবেন না। যদি বলতে হয় বলুন ঈদ হচ্ছে সম্প্রীতির উৎসব, বলুন মহরম হচ্ছে সম্প্রীতির উৎসব, বলুন ক্রিসমাস হচ্ছে উৎসব সম্প্রীতির। হিন্দু কোনো ঠেকা নেয়নি। যে বেটা ঠেকা নিতে যাবে তার রক্তের দোষ আছে, যে হিন্দু সম্প্রীতির কথা বলবে তার রক্তের দোষ আছে, সে ওপার বাংলা থেকে মায়ের গর্ভে এসছে। কোন হিন্দু যদি হিন্দুর বাচ্চা হয় সম্প্রীতির কথা মুখে নেবে না। এই চোরগুলো, এই বাটপারগুলো, ধান্দাবাজগুলো আপনাদের সম্প্রীতির টুপি পরিয়ে পরিয়ে আপনার মা বোনের সম্মান ধন সম্পত্তি লুট করেছে। ভুলে যান সম্প্রীতি। গান্ধীজি সারা জীবন সম্প্রীতি করেছেন, কি হলো? কোথায় গান্ধীজি? কেন 3টা দেশ হলো? একই বৃন্তে 2টি কুসুম, হিন্দু মুসলমান, কি মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। তাহলে কেন ভারত পাকিস্তান? হ্যাঁ আহম্মক, কেন ভারত পাকিস্তান? আবার কেন মালদা মুর্শিদাবাদে হামাসের পতাকা উঠছে? কেন উঠছে? কেন হামাসের পতাকা উড়ে এখানে? কেন উত্তর দেবে না কেউ? কি করে হিম্মত হয়? মমতা ব্যানার্জি, আপনার সাম্প্রদায়িকতা আপনার বাড়িতে রাখুন, আপনার সম্প্রতি আপনার বাড়ির অঞ্চলে রাখুন, আমাদের আহ্বাক বানাবেন না। অনেক আহ্বাক বানিয়েছেন, কিছু গাধা হিন্দু আছে পেটের জন্য ছুটে যায় ওখানে, এদেরকে সময় থেকে আলাদা করুন। এবার হিন্দুর বাচ্চাই নয়, এদের রক্তের দোষ আছে। এরপরে রামনবমীতে কোন হিন্দু বিরোধী বা কোন সম্প্রীতিবাদী বা কোন সেকুলার যদি আপনার রামনবমীর মিছিলে আসে, ওটা অপবিত্র হবে। তাকে গঙ্গা জল দিয়ে ধুইয়ে কালো ষাঁড়ের মূত্র খাইয়ে হাঁটাবেন। কি ধনঞ্জয় দা? কালো দৌড়ের মুদ খাইয়ে তারপরে তাকে হাঁটাবেন। অনেক সম্প্রীতি শুনেছেন, এইসব নোংরামি বন্ধ করুন, নেকামি আপনার বাড়িতে রাখুন। হিন্দু কোন ঠেকা নেয়নি সম্প্রীতির, সেই জন্য অপবিত্র করবেন না আমাদের ধর্মকে সম্প্রীতি সম্প্রীতি বলে। আমি আগেও বলেছি, মুসলমানকে মুসলমান থাকতে দিন, হিন্দুকে হিন্দু থাকতে দিন, ভারতকে ভারত থাকতে দিন। নেকামি নোংরামি করে আমাদেরকে আর বিভ্রান্ত করবেন না। তাই মুর্শিদাবাদ যা ঘটছে, মমতা ব্যানার্জি যদি তার ব্যবস্থা নেন, আজ এই যোগ্য শিক্ষকরা ডিআই অফিসে সব জায়গায় ধর্ণা দিয়েছেন, প্রদর্শন করেছেন। কসবাতে তাদেরকে গরু পেটা করেছে পুলিশ, লাঠি পেটা করেছে শিক্ষিত ভদ্রলোকের ছেলেদেরকে, যারা মাস্টার মশাই। আর যারা এখানে আগুন জ্বালাচ্ছে, পুলিশ থানা পড়াচ্ছে, তোমার নপুংসক পুলিশের হিম্মত নেই একটা লাঠি মারে, একটা কেস করে, একটা এফআইআর করে। মমতা ব্যানার্জি, আপনি নাকি বাঘিনী, মেয়ে মেয়েও করেন কেন? মেনি বিড়ালের মতো বাড়িতে এসে কিছু বললে আঁচলের তলে আমি মেয়ে, আমি মেয়ে। কখন মেয়ে, কখন ছেলে, কখন কি আমরা বুঝতে পারি না। এইসব নাটক বন্ধ করুন, অনেক দেখেছি। তাই দিন এসেছে, যদি বাংলাকে বাঁচাতে হয়, যদি মুর্শিদাবাদের মানুষকে মুর্শিদাবাদে থাকতে হয় হিন্দু হয়ে, লুঙ্গি পরে নয়, টুপি পরে নয়, যারা ছিল ওপাশে থেকে গেছে, এখানে চলবে না। ওরা মারামারি করে মরুক, যা ইচ্ছা করুক, অধিকার আছে। এখানে উৎপাত করার অধিকার কেউ দেয়নি। হাজার হাজার বিপ্লবীর প্রাণের বিনিময়ে, রক্তের বিনিময়ে স্বাধীনতা পেয়েছি। কোন দালাল, তাবেদার, অনুপ্রবেশকারীকে এখানে অ্যালাউ করা হবে না। তার জন্য শেষ লড়াই লড়বো, যেমন লড়াই লড়তে হয়। সারা ভারত লড়ছে, শেষ লড়াই বাংলায় হবে। তার জন্য প্রথম হচ্ছে এই সেকুলার যারা ধান্দাবাজ, আমাদের বোকা বানাতে আছে রাজনীতিবিদ, তাদের চোখে চোখ রেখে বলুন, এই তোমার নেকামি, এই পাগলামি, এই সেকুলারিজম তোমার কাছে রাখো, আমার কাছে আনবে না। আমার ছেলে, আমি হিন্দু, আমার ছেলে হিন্দু হবে, কট্টর হিন্দু হবে, রামনবমী করবে, জন্মাষ্টমী করবে, তলোয়ার নিয়ে রাস্তায় নামবে। পারলে আটকাও। নেমেছে এবারও, পুলিশের হিম্মত হয়নি হাত দিতে। কারণ তলোয়ারটা এমনি দেখাবার জন্য 3 দিকে ধার আছে, কোন দিকে চলবে, কে ছোট হবে কে বড় হবে কেউ জানে না। আমি এই রামনবমীর শোভাযাত্রা বাংলায় শুরু করেছি। দিলীপ ঘোষ লিখে রাখুন, 1910 সাল থেকে 11 সাল থেকে আমি হিন্দু জনমঞ্চে ছিলাম। তখন বলেছিলাম বিনা অস্ত্রে কেউ আসবেন না, তখন অস্ত্র নিয়ে আসতো। এখন হিন্দু একটু সেকুলার হয়েছে, অস্ত্র কেন? আরে তোর বাড়িতে অস্ত্র নাই তো, বঁটিও নাই, বাজার থেকে মাছ কাটিয়ে নিয়ে আসে, সে বেটা কি লড়াই করবে? হ্যাঁ, কা পুরুষ? কিছু নেকা আছে টিভিতে বসে বসে, না না আমরা তো ওই। আমি দেখছিলাম যে যাদবপুরে ভারত তেরে টুকরে হোঙ্গে ইনশাল্লাহ ইনশাল্লাহ স্লোগান उठे, बंगाल की आजादी, केरल की आजादी,
আর ওই যে শয়তানটা যাকে ফাঁসি দেওয়া হলো দিল্লিতে, কি নাম ছিল? আফজল আফজল हाँ, अफजल हम शर्मिंदा है, तेरी कातिल जिंदा है। अरे तेरा पूरा खानदान शर्मिंदा है, 5 পুরুষ শর্মিন্দা হয়। শুরু কি সবে তো শর্মিন্দা হচ্ছে, মাটিতে ঢুকে যাবে। ভারতবর্ষে কোনো দেশদ্রোহিক জায়গা হবে না। তো সেই স্লোগান উঠতো যে যাদবপুরে, সেখানে আমরা সার্জিক্যাল স্ট্রাইক করেছি, রামকে ঢুকিয়ে দিয়েছি। আজ তো রাম ঢুকে গেছে। আর আপনারা জানেন রামচন্দ্র যখন লঙ্কায় ঢুকেছিলেন কি হয়েছিল, সে ইতিহাস কেউ পাল্টাতে পারবে না। সবংশে নিধন, 60,000 নাতিপুতি সহ পরিষ্কার, ধান কাটে যেমন না সেরকম পরিষ্কার করেছে। যাদবপুরে যে দেশদ্রোহীরা রাম বিরোধী, রাষ্ট্র বিরোধী চিৎকার করছে, তাদের জন্য বলছি দম থাকলে আটকা। এর 3-4 বছর আগে বাবুল সুপ্রিয়কে মারা হয়েছিল, আমার কর্মীদের বলেছিলাম সার্জিক্যাল স্ট্রাইক চাই আধা ঘন্টায় এসছিল, আপনার টিভিতে দেখেছিলেন, ভেঙে গুঁড়িয়ে দিয়েছিল অফিস টফিস সব। এবার স্বয়ং রাম এসছেন। আমরা তো রাম ভক্ত, এটা করেছিলাম। রাম যে কি করবেন সে কেউ জানে না। যারা জানতে পেরেছে না, তারা এবার চুপি চুপি এসে আমাদের মিছিলে পিছনে ঢুকেছে। কি কে জল খাইয়েছে, কে সন্দেশ খাইয়েছে, সবে তো শুরু। দেখুন না দিনে দিনে হচ্ছে নাকি। এ তো খালি ট্রেলার হয়, পুরো ফিল্ম বাকি হয়, সময় আসছে। সেই জন্য আমি বলতে এসেছি এইখানে প্রথম আন্দোলন করতে, মুর্শিদাবাদে। এটা বাংলাদেশ নয়, এটা পাকিস্তান নয়, এটা হিন্দুস্তান, এটা পশ্চিমবঙ্গ। মমতা ব্যানার্জি চলে যাবে, টিএমসি চলে যাবে, আমরা এখানে থাকবো মাথা উঁচু করে। কি থাকবেন তো? কেউ যেন ভুল না করে। কেউ যদি মনে করে বাংলাদেশ বানাবো, তাকে বাংলাদেশ পাঠিয়ে তবে শান্তি। এটা আমি বলে যাচ্ছি। আর দেখতে হবে, সবে তো বাংলায় হিন্দুরা নেমেছে, হাজার হাজার শোভাযাত্রা, লক্ষ লক্ষ লোক, এটা কোটি কোটিতে পৌঁছবে। আর এর হিসাব কিতাব আমরা ওখানেই করব। একটা হিন্দু যেন গ্রাম ছেড়ে না আসে। আমরা বাংলাদেশের হিন্দুদের বলেছি আপনারা ওখানে থাকেন, আমরা লড়ছি। আজ হোক কাল হোক, সীমা উপড়ে দিয়ে অখণ্ড ভারতের একটা পূর্ব বাংলা রাজ্য হবে। দিদিমণি বাংলা, পশ্চিমবাংলার নাম পাল্টে বাংলা বাংলা করছিলেন, বেঙ্গল না, নাম পাল্টাবে না। পশ্চিমবঙ্গ থাকবে, পূর্ববঙ্গ আসবে। কাশ্মীর এলো কিনা, আজাদ কাশ্মীর আসবে বলছে। সময় শুরু হয়ে গেছে, বিস্তার বিস্তার, সংকোচন নয়। তাই হিন্দু সমাজ যেন ভুলে না যায়। এই যে অন্যায়, এই যে লুট, এই যে হিংসা, এর জবাব দেবে এই সমাজ, প্রস্তুত হচ্ছে। দিল্লিতে কেজরিওয়াল হারবে কেউ ভাবে, হেরেছে। এখানকার মানুষ ঠিক করে নিচ্ছে দেশের পক্ষে কে, বিদেশের পক্ষে কে। যতদিন মোদী নেতা চিন্তা করবেন না, আর মোদীর মতো হাজার হাজার নেতা আমরা গ্রামে গঞ্জে তৈরি করছি, যে দেশের ঝান্ডা উঁচু করবে, এই দেশকে নেতৃত্ব দেবে, সমাজকে নেতৃত্ব দেবে, নিজের জায়গায় নির্ভয়ে আমরা থেকে নিজের মতো বাঁচব। আজকে আমরা যে শিক্ষকদের জন্য নেমেছিলাম, তাদেরকে আমি আবার বলতে চাই, আপনারা লড়ুন। আপনাদের জাজমেন্টে সে কোর্টের থেকে আমরা জিতব। তার জন্য যা করা হয় করব। কোনো প্রভাবিত হবেন না, কোনো প্রতারণায় প্রতিশ্রুতিতে প্রভাবিত হবেন না। যে লোক বারবার ঠকায় তার কাছে যাওয়াটা বোকামি, বুদ্ধিমানের কাজ নয়। আপনারা শিক্ষিত ছেলেপুলে, আত্মবিশ্বাস বাড়ান। মা বাবা ধান বিক্রি করে পড়ায়নি, রক্ত জল করা পয়সায় পড়িয়েছে। আপনি আত্মবিশ্বাস রাখুন, আপনারা লড়াই করুন, আদালতের উপর ভরসা রাখুন। আমরাও আছি, এর শেষ দেখে ছাড়বো। একটা লোকও যাতে বাইরে না যায়, চাকরি না যায়, তার চেষ্টা করবো আমরা। শেষ পর্যন্ত লড়াই করব। সবাইকে ধন্যবাদ। ভারত মাতা কি।